যেটা বলতে চাচ্ছিলাম খেয়াল করেন, আমরা জানি যে অ্যাকালেসিয়ার কারণে ভবিষ্যতে একটা মেলানিসিসের চান্স আছে। যদি হয় তাহলে সেটা কি হবে? এসসিসি। এটা মাথায় রাখেন, অ্যাকালেসিয়া এসসিসি, ডায়াবেটিস ওভেগাস এডিনো, ব্যাস জি। এটা একটু মাথায় রাখেন। আর ভাইয়া যেটা বললো, আরেকটা বললো ভিটামিন এ। আর দেখেন, স্মোকিং অ্যালকোহলের কারণে যে কোনো কিছু হতে পারে। স্মোকিং অ্যালকোহলের কারণে দুইটাই হতে পারে। আর ওই যে, হ্যাঁ মনে পড়ছে, শুটকির মধ্যে থাকে ওই যে নাইট্রো ও সামিনো, এই যে এটা নাইট্রোসামিন, এটা এটার কারণে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটা আর কি। আর আপনার ভিটামিন এ তো আপনি বললেনই, এটা আপনাদের মনে থাকবে তাহলে এখন। আর স্ট্রাকচার ওয়েব টেপ, মোট কথা এগুলো মনে রাখতে পারলে ভালো। তাহলে অ্যাকালেসিয়া তো আপনাকে পড়তেই হচ্ছে। অ্যাকালেসিয়ার কারণে ম্যালিগন্যান্সি কোনটা? এসিস। আর ডায়াবেটিস এডিনো। আচ্ছা, আমরা জানি যে একটা পেশেন্ট যখন ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে আসবে, কি নিয়ে আসবে? এক কথা হচ্ছে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালিং কি হবে? প্রোগ্রেসিভ টাইপের পেশেন্ট। কি প্রথমে ইনিশিয়ালি সে খেতে পারবে না, সলিড খেতে পারবে না। হ্যাঁ, পরবর্তীতে কি হবে? আস্তে আস্তে সলিড, মানে গ্রোথটা বাড়ার কারণে বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে যাবে সে তখন পরবর্তীতে শেষ পর্যায়ে লিকুইড খেতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া কথাটা হচ্ছে এরকম। আর ওর সাথে ওই যে একলেশিয়া গাডিতে কি হবে? ওখানে জাস্ট ওখানে হচ্ছে লিকুইড ডিসফেজিয়া। হ্যাঁ, মেইনলি হচ্ছে লিকুইড ডিসফেজিয়া, পেশেন্ট তরল খেতে পারবে না, এই আর কি। তাহলে গেল দেখেন ডিসফেজিয়া এন্ড আর অডাইনোফেজিয়া। অনাইডের মধ্যে পেইনফুল আপনার সলুই। অডাইনোফেজিয়া কখন হবে? যদি নার্ভ ইনভলভ, নার্ভ ইনভলভমেন্ট হইলেই তখনই অডাইনোফেজিয়া, এর আগ পর্যন্ত কিন্তু অডাইনোফেজিয়া হবে না। হ্যাঁ, গেল। গ্রোথ বাড়তে বাড়তে সে যদি আমার ভেগাস নার্ভকে ইনভলভ করে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট হর্সনেস অফ দা ভয়েসও ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। তাহলে এটাও হবে। তাহলে দেখেন এগুলো। আর সেই সাথে পেশেন্টের কি হবে? গ্রোথের কারণে ওখানে ফুড পার্টিকেল জমা থাকবে, পেশেন্টের একটা অ্যাসিড রিফ্লাক্স হবে। অ্যাসিড রিফ্লাক্স মানে ফ্লু, মানে ফুড পার্টিকেল রিফ্লাক্স হবে, পেশেন্ট শুয়ে থাকবে। এর ফলে কি হবে? ওখান থেকে পেশেন্টের অনেক সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। তো দেখেন এই যে ফ্লুইড রিগার্জিটেশন লিডিং টু বাউটস অফ কাফিং, অ্যাসপিরেশন, ইভেন দ্য চেস্ট ইনফেকশন। আর যে হর্সনেস, যদি আমার রিকেন ল্যাঞ্জেল না দেওয়া হয়, হ্যাঁ। আর এনিমিয়া হতে পারে, ম্যালিগন্যান্সির একটা, যে কোনো ম্যালিগন্যান্সি হতে পারে। তাহলে আপনি জিনিসটা ভাগ করবেন কিভাবে? এক নাম্বার মাথায় রাখবেন যে ডিউ টু আপনার ক্যান্সার ইটসেলফ, যে ডিসফেজিয়া, অর্গানোফেজিয়া, এই সমস্ত। দুই নাম্বার, এটার কারণে যদি আশেপাশের যদি স্ট্রাকচার ইনভলভ হয়, তাহলে কি হবে? হর্সনেস অফ দা ভয়েস হবে। ঠিক আছে, সেই জিনিসটা রাখবেন। আর ফিচার্স অফ ম্যালিগন্যান্সি, যেটা আমরা জানি যে এনিমিয়া হবে, ওয়েট লস হবে। হ্যাঁ, ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে আপার জি ইসোফেগাসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড যে কোনো জিনিস হচ্ছে আপনাকে আপার জি এন্ডোস্কোপি এন্ড বায়োপসি, এক কথায়। হ্যাঁ, আপার জি এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। আর সিটি কখন কেন করব? সিটি হচ্ছে আমি করব হচ্ছে টু স্টেজ দা ডিজিজ, কোন স্টেজে আছে ওটা দেখার জন্য। এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি আমি কেন করব? এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করে আমাকে প্যারাএসোফেজিয়াল যে লিম্ফ নোডস গুলো, ওগুলো আমি দেখতে পারবো। মানে আই ক্যান বাই এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি আই ক্যান ডু দা এন স্টেজিং। হ্যাঁ, এন মানে আমরা টিএনএম আমরা যে করি, টি এর এনটা কোন লেভেলে আছে সেটা ওয়ান। দুই নাম্বার, আমি টি করতে পারি, এটা দিয়ে টি দেখে কিভাবে করবো? এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড দিয়ে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড আমি দেখবো যে the level of the growth, whether it is in the mucosa or submucosa, ঠিক আছে, or the muscular layer or the adventitial layer. আর ল্যাপারোস্কোপি আর থোরাকোস্কোপি আর অল ইউজ ইন চেঞ্জ, যে ল্যাপারোস্কোপি আমরা দেখতেছি। আর ভাই পেট স্ক্যান দিয়ে কি করব? ওই যে পজিট্রন ইমেজিং টোমোগ্রাফি। আপু আপনার এর জন্য সিটি ইজ অলমোস্ট ডায়াগনস্টিক। ঠিক আছে, তারপরে এখন পজিট্রন করা যেতে পারে ফর মোর ডেলিনেশন। ঠিক আছে, যদি আমার হ্যাভাতে আমাকে যদি ইনফরমেশন না দেয়, মেট দিয়ে দিবে, মেটাস্টাসিস ডিজিটাল হ্যাঁ মেটাস্টাসিসটা দিয়ে দিবে, ওটা তখন কিছু আইডিয়া দিবে আর কি। তো দেখেন স্টেজ 1 কোনটা? T1 মানে মিউকোসা সাবমিউকোসা। স্টেজ 2 মানে মাসল লেয়ার, T2 মানে হচ্ছে মাসল লেয়ার। হ্যাঁ, আচ্ছা, স্টেজ 2 কে ভাগ করছে 2A এবং 2B। 2B কি? 2B যদি ভাই লাগবে না ভাই, এই জন্য বলতেছি বাদ দেন। বেশি পারবো না, এটা মনে থাকবে না, ভুলে যাব। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনি, নোট করে দেন একটু। একটা, হ্যাঁ হ্যাঁ
আপনি জানেন যে স্টেজ 4 মানে কি? স্টেজ 4 শুনতেই তো মন খারাপ হয়ে যায়। মানে মেটাস্টেসিস হয়ে গেছে। যদি মেটাস্টেসিস হয় আপনার কিসের টি আর কিসের এর ক্যান্সার ছড়ায় গেছে মানে স্টেজ 4 কথা শেষ। ওকে। হ্যাঁ আর স্টেজ 1 মানে সবাই খুব ভালো ভালো মানুষ। হ্যাঁ, কি হচ্ছে T1 মানে মিউকোসা সাবমিউকোসা। আর কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্টেজ 1 তাহলে মিউকোসা সাবমিউকোসাতে শুধু ইনভলভ হয়। হ্যাঁ, আচ্ছা এরপরে খেয়াল করেন যদি লিম্ফ নোড ইনভলভ করে, যদি ভাইয়া লিম্ফ নোড ইনভলভ করে তাহলে আমি আচ্ছা, মোটামুটি তাকে হ্যাঁ সরি হ্যাঁ যদি যদি ভাই লিম্ফ নোড ইনভলভ করে, হ্যাঁ তাহলে আমি তাকে স্টেজ 2 তে ফেলতে পারি। হ্যাঁ, স্টেজ 2 তে ফেল করে। হ্যাঁ, কিন্তু আমি যদি দেখি যে টিউমারটা, খেয়াল করেন টিউমারটা মোটামুটি ইয়া পর্যন্ত পুরো ওয়ালটাই কভার করে ফেলছে, পুরো ওয়ালটাই কভার করে ফেলছে, তাই স্টেজ 3। হ্যাঁ, স্টেজ 3 এন্ড N1, তখন N1 যদি থাকে মানে মোট পুরো ওয়ালটা যদি কম বেশি কভার করে ফেলে তাহলে স্টেজ 3 তে রাখবো। আমরা কি ঠিক একটু আছে। ইশাক ভাই এমনি একটু সহজ সামারি করতে পারি নাকি? T1 মানে স্টেজ 1, T2 মানে স্টেজ 2, T3 মানে স্টেজ 3, একটু সিম্পলিফাই রাখলে কি সমস্যা? মানে সে মিউকোসা সাবমিউকোসা আছে 1, হ্যাঁ, তারপর হচ্ছে আমার কি বলি ইয়া মাসকুলারিস প্রক্রিয়া পর্যন্ত গেছে, মাসকুলারিস প্রক্রিয়া মানে T2 মিউকোসা থেকে মাসল লেয়ার পর্যন্ত গেছে 2, আর অ্যাডভান্টেশিয়া বা সেরোসা পর্যন্ত চলে গেছে 3। মানে সিম্পলিফাই রাখলে কি হয় কি না, নাকি না এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়? হ্যাঁ, না না এটাই তো আপনাকে যতটুকু, কারণ এরকম স্টেজিং এর অভাব নাই এখন। স্টোমাক, এরপর স্টোমাকে যাবেন, স্টোমাকে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম পাইতেই থাকবেন। তো যতটুকু সিম্পলিফাইড রাখা যায় সেটা ভালো। হ্যাঁ হ্যাঁ। তো ইন জেনারেল তো বোধহয় ডেপথটা বেশি জরুরি না জিআইটি ক্যান্সারের ক্ষেত্রে? মানে ডেপথ অফ ইনভেশনটা মানে টি দিয়ে আসলে হ্যাঁ, সাইজ না, তিনটাই লাগবে ডেপথ। আসলে আসলে হ্যাঁ, তিনটাই লাগবে, কিন্তু সহজে মাথায় রাখার জন্য যেন যে কোনো সময় হ্যাঁ হ্যাঁ মনে পড়ে মাথায় হ্যাঁ, রাখেন 1 আর 4 মাথায় রাখেন। হ্যাঁ, 4 এ কি মানে যদি মেটাস্টেসিস হয়ে যায় তাহলে 4 গেল। এবার একে আসেন, একের মধ্যে হচ্ছে দেখেন T1 মানে T1 কি এই যে মিউকোসা সাবমিউকোসা। হ্যাঁ, এই এবার আসেন T2 কি? T2 হচ্ছে টিউমার ইনভেডিং ইনটু বাট নট বিয়ন্ড দ্য মাসকুলার স্পিয়ার, মানে মাসল লেয়ারে আছে, মাসলটা ক্রস করে নাই, হুম হুম, মাসলটা ক্রস করে নাই। জি, হ্যাঁ, তাহলে T2। আচ্ছা T3 কোনটা খেয়াল করেন, মাসল ক্রস করে ফেলছে। সেরোসা, এরপরে কি অ্যাডভেন্টেশিয়াল লেয়ারে, হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়াতে এর সেরোসা এর সেরোসা বাইরের লেয়ারটার প্রপার্টি। নাম হচ্ছে অ্যাডভেন্টেশিয়া। হ্যাঁ, বাইরের লেয়ারটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া বাট নট দ্য অ্যাডজেসেন্ট স্ট্রাকচার। মানে মানে হ্যাঁ, মানে ইসোফেগাসের পাশের প্যারাইসোফেজিয়াল স্ট্রাকচার। বাইরের লেয়ারটাতে আছে, সবচেয়ে আউটার লেয়ারটাতে আছে, কিন্তু বাইরের কোনো স্ট্রাকচার ইনভলভ করে নাই। আর T4 কি টিউমার ইনভেডিং দ্য অ্যাডজেসেন্ট স্ট্রাকচার, মানে অ্যাডজেসেন্ট স্ট্রাকচার মানে ইসোফেগাসের সামনে কি আছে, ট্রাকিয়া, ট্রাকিয়াকে ধরছে, তাইলে T4। হ্যাঁ, তারপরে পাশে ডানে বামে ধরেন। ওটা কি তো হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা হচ্ছে তাহলে T4। এটা মাথায় রাখেন। তো মোটামুটি অন এন এভারেজ আপনি T1 T2 দিয়ে কভার করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, আর 2 থেকে হচ্ছে লিম্ফ নোড, 1 এর মধ্যে লিম্ফ নোড নাই। হ্যাঁ, তো মোটামুটি অন এন এটা কি এভারেজ। কতক্ষণ নড়ানো যায়? তাহলে আমি মোটামুটি স্টেজ করে ফেললাম। এখন আমি পেশেন্টের এখন ইয়া করব, ম্যানেজ করব কিভাবে। হ্যাঁ, ম্যানেজ করে আগে পেশেন্টকে, তো যেহেতু দেখেন এই ধরনের পেশেন্ট তো খেতে পারে না, হুম, খেতে না পারার কারণে পেশেন্ট কিন্তু মানে ঠিক হয়ে যায়, পেশেন্টের নিউট্রিশনাল যে স্ট্যাটাসটা একেবারে পোর হয়ে যায়। সো আমাকে একে প্রথমে একটু নিউট্রিশনাল স্ট্যাটাসটা একটু উন্নয়ন করতে হবে। হ্যাঁ, মোটামুটি ইয়া করে দিয়ে তারপরে অপটিমাইজ করে, মূল কথা হচ্ছে অপটিমাইজেশন অফ দ্য পেশেন্ট। প্রথমে অপটিমাইজেশন করে তারপর হ্যাঁ, আর রেসপিরেটরি ফাংশন যে বললাম, অ্যাসপিরেশন নিউমোনিয়া টিউমোনিয়া হয়, হুম। প্লাস এদের তো স্মোকিং বা এসব, পেশেন্টকে মূল কথা পেশেন্টকে একটু রেডি করতে হবে। হ্যাঁ, খেয়ে খাওয়ায় সবকিছু ফিজিওলজি গুলো রেডি বড় করে সার্জারি তারপর। নাকি মেজর সার্জারি? আচ্ছা ভাই, জি। major surgery। আচ্ছা, খেয়াল করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করে দেখেন। আমরা তো মূল কথা কি, আমরা ডায়াগনোসিস কিভাবে করবো, এন্ডোস্কোপি করবো ফলোড বাই বায়োপসি করবো, তাই না? হ্যালো, জি জি। জি। এরপর আমি দেখবো পেশেন্ট ফিট ফর সার্জারি কিনা। হ্যাঁ, যে পেশেন্টের সবকিছু ঠিক আছে কিনা, যে আমি তাকে সার্জারি করতে পারবো নাকি পেশেন্ট মোটামুটি স্টেজ 4 চলে গেছে। স্টেজ 4 গেলে তো ভাই সার্জারির আর কোনো ইন্ডিকেশন। তো পেশেন্টের ফিট নাকি আনফিট এই জিনিসটা আমি দেখলাম। তা যদি দেখি যে পেশেন্ট ফিট, হ্যাঁ তাহলে আমি কি করব, সিএসিটি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। হ্যাঁ,
আমি সিটি স্ক্যান করব একটা, সিটি স্ক্যান করে দেখবো যে পেশেন্টের ভালো করে ইভালুয়েট করব হ্যাঁ সার্জারিটা। হ্যাঁ টিএনএম স্টেজিংটা করবো আর কি। আর যদি দেখি না পেশেন্টের বয়স হচ্ছে কি আপনার 85, তো এই পেশেন্টকে আপনার তো সার্জারি করে আমি তো তাকে বেটার একটা আউটকাম দিতে পারবো না, বরং আমি কোথায় যাবো, প্যালিয়েটিভ ট্রিটমেন্টে যাবো। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট কি, আমি বলছি যে একটা পেশেন্টের মেইন জিনিস আছে তার খাওয়াটা এনশিওর করা। তাহলে আমি কি করব ওখানে দেখেন, আমি যেটা করতে পারি ওখানে একটা স্টেন্ট বসায় দিতে পারি গ্রোথের ওখানে, এক। 2 নাম্বার কি করতে পারি, 2 নাম্বার হচ্ছে আমি ওখানে একটা ওই যে যেটা আমরা পিজি যেটা বলতেছি যে পেগ, মোটামুটি পেশেন্টের স্টোমাকের ওখানে যদি আমি একটা ফিডিং করে দিতে পারি তাইলে। 3 নাম্বার আমি কি করতে পারি, একটা ফিডিং জেজুনোস্টমি করে দিতে পারি, একটা মানে ফিডিং এখানে টিউব জেজু নামে দিয়ে দিতে পারি। প্যালিয়েটিভ সার্জারি। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই সমস্ত করতে পারি। তাছাড়া আর কি আছে, পেলিয়েটিভ কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিলে যদি যদি হ্যাঁ, তা পেলিয়েটিভ রেডিওথেরাপি কখন দিব আমরা জানি, স্কোমা সেল কার্সিনোমা সেটা হচ্ছে রেডিও সেনসিটিভ, সেক্ষেত্রে আমরা পেলিয়েটিভ রেডিওথেরাপি দিতে পারি। পিআরটি কেমোথেরাপি দিয়ে যদি কোনো কারণে অনেক সময় গ্রোথটাকে একটু কমে, হ্যাঁ, তাহলে আমি সেটাও দিতে পারি। হ্যাঁ, মূল কথা হচ্ছে আমি একটা প্যালিয়েটিভ লাইনে চলে যাব, তখন আর আমার কোনো সার্জারি লাইনে সহজে যাব না। গেল মানে যদি আনডিসেক্টেবল ফিট করে না ওরা সিটি এনহ্যান্স সিটি স্ক্যান, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করে ওরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা সবসময় রেকমেন্ড করে, তাই না? মানে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড না করে ওরা সার্জারি করাটা রেকমেন্ড করে না। হ্যাঁ হ্যাঁ, কারণ এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমার টি স্টেজিংটা বেটার বোঝা যায় এবং এন স্টেজিংটাও সুন্দর বোঝা যায়। হ্যাঁ, তো এই জন্য তো দেখেন এন্ডোস্কোপি, কারণ কি হয় কি, যদি আমি দেখি যে খেয়াল করেন যে আমি যদি দেখি যে ম্যালিগনেন্সিটা শুধুমাত্র আপনার T1 আছে এবং T1 এর মধ্যে শুধু মিউকোসাতে ইনভলভ, খেয়াল করেন শুধু মিউকোসাতে, হ্যাঁ ইভেন সাব মিউকোসাও যায় নাই, তাহলে কিন্তু আমি এটা এন্ডোস্কোপিক রিসেকশন করে দিতে পারি, এন্ডোস্কোপি দিয়ে ওই জায়গাটা ছেঁচে তুলে ফেললাম, ঠিক আছে, আমাকে কিন্তু বিশাল বড় যে এই যে হিস্টেরেক্টমি হাত থেকে কিন্তু আমি তখন বেঁচে যাবো, তাই না? এই জন্য আসলে এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডটা করতে হয়, লেয়ারটা খুব আর ইম্পর্টেন্ট, কোন সিটি স্ক্যান লেয়ারে করলে আছে। তো আসলে মানে সাবমিউকোসা নাকি মাসকুলার লেয়ার এই ডিফারেন্সিয়েশন করাটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, আপনাকে সিটি স্ক্যান ওভারঅল একটা আইডিয়া দিবে, যদি আপনার বড় ধরনের লিশন হয়, হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে সহজে একটা আইডিয়া দিবে, কিন্তু এন্ডোস্কোপি করে আর্লি আপনি কিন্তু টেস্টিং সুন্দর, আপনি সুন্দর ওয়াল বাই ওয়াল কিন্তু আপনি বোঝা শুরু করবেন যে ওকে কতটুকু ক্রস করছে আসলে। জি হ্যাঁ, মানে টু স্টেজ দ্য ডিজিজ, টি স্টেজিং এন্ড ফর এন স্টেজিং আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখেন আমি করলাম এন্ডোস্কোপি আল্ট্রাসোনোগ্রাম করলাম, সিটি স্ক্যান করলাম, আর অথবা পেশেন্ট যদি আনরিসেক্টেবল, প্রথমে যদি রিসেক্টেবল না হয় তাহলে প্যালিয়েটিভ নিওরজোভেন রেডিওথেরাপি কেমোথেরাপি দিলাম, পরে দেখলাম কি তারপরও এত কিছু করে বুঝলাম যে আনরিসেক্টেবল, তাহলে তার কিছু করার নেই, তাহলে পেশেন্টকে ওই প্যালিয়েশনের মানে পেশেন্টকে যে বললাম যে খাওয়ার খাইতে দেওয়া হচ্ছে সবচেয়ে বেটার বেস্ট রিলিফ, তো এই পেশেন্টকে আমি ওইভাবে একটা ফিডিং জেজুনোস্টমি বা গ্যাস্ট্রোস্টমি করে দিব, ওইভাবে সে খাবে। আর যদি আমি দেখি যে না মোটামুটি রিসেক্টেবল, যদি রিসেক্টেবল হয় তাহলে আমি কি করবো, তাহলে রিসেকশন করবো। তাহলে আসি আমরা, তাহলে অ্যাপ্রোচ গুলো কি কি, তাই না? অ্যাপ্রোচ গুলো নেকে কখন করবো, আপার পার্টে, যদি মিড পার্টে থাকে তাহলে রাইট ও লেফট চেস্টে যাব, আর অ্যাবডোমেন হবে যদি লোয়ার পার্টে যাব, ঠিক আছে? ওকে, দেখেন দা মোস্ট কমন প্রসিডিউর কি, একটা হচ্ছে আইভল লুইস প্রসিডিউর। আইভল লুইস প্রসিডিউর হচ্ছে যদি মিডল পার্টে যদি হয় তাহলে সাধারণত আমরা আইভল লুইস করি, হ্যাঁ মিডল। আর ম্যাককুয়েন 3 ফেজ ইসোফেজেক্টমি, ম্যাককুয়েন সম্ভবত আপার না লোয়ার ভুলে গেছি ভাই, একটু দেখি দাঁড়ান। হ্যাঁ, তা আইভল লুইস কি দেখেন, দিস ইজ এ ইনিশিয়াল ল্যাপারোটমি এন্ড মোবিলাইজেশন অফ দ্য স্টমাক preserving the right gastroepiploic arcade followed by the right thoracotomy, during which the tumor is resected and mobilized stomach brought up to the anastomosis to the esophagus. মাথায় রাখেন আইভল লুইস হচ্ছে কি, আমি কোন প্রসিডিউরটা কি ক্ষেত্রে করা হয়, মিডল পার্টের জন্য আমি, হ্যাঁ ঠিক আছে, ওকে আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস খেয়াল করেন যে ট্রান্সহায়াটাল, ট্রান্সহায়াটাল এটা আমরা কখন করব, ট্রান্সহায়াটাল এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শন না না এই যে লেগোপেক্টমি এন্ড দ্য নেক ইনসিশন, তার মানে হচ্ছে আপনার the esophagus is mobilized by the blunt dissection from the above or below, the stomach is used as a conduit and brought up to the neck, and এটা হচ্ছে আপনার ট্রান্সহায়াটাল ডিসেকশন। উঠে নাকি ভাই 25 সেন্টিমিটার না স্টমাকের লেন্থ, হ্যাঁ পর্যন্ত স্টমাকে টেনে তোলা যাবে? ওই পেশেন্টের স্টমাক থাকবে না কিছু, ওটাই এসোফেগাস না, ওটা পুরো টিউবুলারাইজড হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, the stomach is used as a conduit and brought to the neck and a cervical anastomy is carried out to the 3 phase procedure, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মনে করাই দেই, সেটা হচ্ছে
এই প্রসিডিউর গুলোকে 1 স্টেজ 2 স্টেজ বা 3 স্টেজ প্রসিডিউর বলে। হ্যাঁ, আচ্ছা আপনি নিচ থেকে উপরে আসেন। নিচে যদি লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে যদি হয় তাহলে আমি 1 স্টেজ প্রসিডিউর করব। যদি মিড পার্ট অফ দ্য ইসোফেগাস হয় তাহলে 2 স্টেজ প্রসিডিউর করব, যেটা ওই যে আই বললিস। আর যদি আপার পার্টে হয় তাহলে 3 স্টেজ প্রসিডিউর হবে। হ্যাঁ, তাই 3 নাকি? স্টেজ প্রসিডিউর নাম কি? যে ট্রান্সহায়াটাল রিসেকশন। ঠিক আছে, এই যে 3 স্টেজ যদি আপার পার্টে হয়। ওকে, আর যদি আপনার লোয়ার পার্টে হয় মানে একদম ওই অ্যাবডোমেনের দিকে, তাহলে আমি 1 স্টেজ প্রসিডিউর করব। ঠিক আছে, যে ম্যাককুইন 3 স্টেজ ওইটা কি প্রসিডিউর। সেকেন্ড দিনে, দ্বিতীয় দিনে? হ্যাঁ, স্টেজ মানে কি একই দিনে করব না নাকি দ্বিতীয় দিনে, থার্ড ডে, সেকেন্ড ডে, থার্ড ডে? না না না, স্টেজ মানে হচ্ছে তিনটা আসলে অ্যাপ্রোচে করব, যে আমি ও নিচে আচ্ছা আচ্ছা ধরবো, আচ্ছা, মাঝে ধরবো, সরি সরি মাঝে সরি ধরবো, এই আর কি, এই আর কি। হ্যাঁ, জি। তা আইভলিস হচ্ছে 2 স্টেজ প্রসিডিউর, মানে আমি অ্যাবডোমেন দিয়ে যাব আবার উপরেও যাব, এই আর কি। এই যে দেখেন, দিস ইজ ইনিশিয়াল ল্যাপারোটমি মানে 1 স্টেজ, আর দ্বিতীয় ল্যাপারোটমি ফরওয়ার্ড বাই দ্য রাইট থোরাকোটমি, এইটা হচ্ছে 2 স্টেজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মিড ইসোফেগাসে হলে আমি 2 স্টেজ ও করব, আচ্ছা, মানে এখন হচ্ছে মানে প্লাসের। ইনফেকশনের কথা বলছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখেন দিস ইজ এ ইনিশিয়াল ল্যাপারোটমি করব এন্ড মোবিলাইজেশন অফ দ্য স্টমাক, স্টমাককে মোবিলাইজ করব, প্রথমে প্রিজার্ভিং দ্য তারপরে রাইট থোরাকোটমি করে, গ্যাস্ট্রোপিউলিক। এরপর থোরাকোটমি করে রাইট আমি গ্যাস। টিউমার করে ওখানে অ্যানাস্টোমোসিস করে দেব। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, স্টমাক আমি 2 স্টেজ কেন বলছি, প্রথমে আমি অ্যাবডোমেন ওপেন করে স্টমাককে আগে ডান বাম থেকে স্টমাককে ওই যে গ্যাস্ট্রোপিউলিক লিগামেন্ট, এই সেই লিনোরেনাল ফেনাল, মানে স্টমাকের সাথে যা যা লিগামেন্ট আছে লিগামেন্ট গুলো ছোটাবো, তাহলে হ্যালো হ্যালো হ্যালো, ভাইয়া শুনি তো ভাইয়া। ইশাক ভাইয়েরটা মনে হয়। হ্যাঁ, এসব একটা শোনা যাচ্ছে না ভাইয়া। লোয়ার ইসোফেগাসে হলে তাহলে আইভল লুইসটা করবো না? মানে আইভার লুইস লোয়ার ইসোফেগাসেও করতে পারেন, মানে অ্যাডিকুয়েট জায়গা পেলে, যেটুকু আমি বুঝতে পারছি আর কি। আইভার লুইস লোয়ার থেকে মিডল পর্যন্ত, ঠিক আছে, লোয়ার আচ্ছা থেকে ভাইয়া, মিডল পর্যন্ত। আর যদি এর আচ্ছা। উপর উঠতে হয় তাহলে আপনাকে 3 স্টেজ প্রসিডিউর কিছু একটা করতে হবে আর কি। ইশাক ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন, আসছেন, একটু ওয়েট করি আমরা। মনে হয় কারেন্ট চলে গেছে ভাই আর। আচ্ছা দাঁড়ান, আমি আমার এখান থেকে শেয়ার করছি। ভাইয়া ভাইয়া আস্তে আস্তে আপনাকে একটা কোশ্চেন আমার, হ্যাঁ মানে প্লিজ। আমি ভাইয়া এনজিওপ্লাস্টি পড়লাম না আমরা, হ্যাঁ হ্যাঁ। ওটার মধ্যে একটা ছিল এনজিওপ্লাস্টি, হুম হুম। তো ওটার মধ্যে একটা টাইপ ছিল সাব ইন্টিমাল এনজিওপ্লাস্টি, ওইটা কিভাবে করে ভাইয়া? সাব প্রজ্ঞাপা আছে জি, তো? সাব সাব ইন্টিমাল। সাব ইন আমি জানি না ভাইয়া। দাঁড়ান, সাব ইন্টিমা আছে, সার্চ করে দেখি, অসুবিধা কি। এক মিনিট ভাই দাঁড়ান, আমি আমারটা একটু শেয়ার দিয়ে দিই, ইশাক ভাই আসতে আসতে। ভাইয়া নরমালি তো এনজিওপ্লাস্টিতে আমরা হচ্ছে মানে ক্যাথেটার ঢুকিয়ে দেন হচ্ছে হয়তো বেলুনটা করে দিতে পারি, আর নয়তো আপনার ফগারটি ক্যাথেটার দিয়ে মানে থ্রম্বাসটা টেনে নিয়ে আসতে পারি। সাব ইন্টিমালটা আমি বুঝলাম না, এটা কি মানে ইন্টিমাল লেয়ারের নিচে দিয়ে যায়, এটা কিভাবে সম্ভব, মানে বুঝিনি জিনিসটা। দেখি, checking for decanalization of occluded lower limb arteries, overcome long chronic arterial occlusion. স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা। For whatever reason, আমার তো ছিল। ও এখানে মনে হয় স্পেস করে দেয়, বুঝছেন? মানে আমরা তো নরমালি স্টেন্টটা বসাই তো, এই যে দেখছেন জি সাবইন্টিমুলাতে এই যে ইন্টিমার নিচে একটা স্পেস করে মানে একদম থ্রম্বাসের নিচে। থ্রম্বাসটা তো সাবইন্টিমাল বসে না, সাবইন্টিমাল অক্লুশন হয়।
নরমালি আপনি এই দিক দিয়ে অ্যানজিওগ্রাফি স্টেন্ট পাস করে এখানে হচ্ছে মানে অ্যানজিওগ্রাফি স্টেন্টের আগে তো ওই যে ক্যাথেটার পাস করে এখানে অ্যানজিওগ্রাফি স্টেন্ট বসিয়ে দিতে পারেন, অথবা এইটা আর কি একদম পুরো থ্রম্বোটিক অক্লুশন হয়ে গেছে, তো আপনি এদিক দিয়ে জি। গেলে পারফোরেশন করার বদলে যে কোনো একটা জায়গায় ইন্টিমার নিচ দিয়ে চলে যাচ্ছেন, ইন্টিমার নিচ দিয়ে ডিস্টাল পোর্শনে যখন যাচ্ছেন তখন আপনি হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে ডিস্টালি মানে অ্যানজিওগ্রাফিক স্টেন্ট বসিয়ে দিলেন, এই যেটা। ও দিস ইজ নাইস। ঠিক আছে, এটা হলো এই যে ব্লাইন্ডলি থ্রম্বাসের মধ্যে দিয়ে যাওয়াটা তো কঠিন, ব্লাইন্ডলি থ্রম্বাসের মধ্যে দিয়ে যাওয়াটা কঠিন, এই ইন্টিমার লেভেলে গেলে থ্রম্বাসটাকে তখন সে প্রেসার দিয়ে রাখে। ভাই ইন্টিমাল লেয়ারটা এত সূক্ষ্ম একটা স্ট্রাকচার, এটার ভিতরে ঢুকে কি করে আপনার ইন্টিমাল একটা লেয়ারে ঢোকা ক্যাথেটার? তো মোটেও ডিফিকাল্ট কিছু না ভাই। আপনি এই যে যদি আপনার প্রোব থাকে, যদি আপনার প্রোব থাকে, ইন্টিমাল লেয়ার তো মানে আপনি তো লুমেনের ভিতরে আছেন, বাইরে থেকে তো ভিতরে ঢুকছেন জি না, ভিতর থেকে জি এই জায়গায় খোঁচা দিয়ে ঢুকা তো ইম্পসিবল কোনো কিছু না, বুঝছেন এই কথাটা? আর এখান থেকে এমনিতে জি জি ইন্টিমাটা ফ্রাইবল, থিন, আপনি ইন্টিমার নিচে ঢুকে যাচ্ছেন আর কি। মানে মোদ্দা কথা আপনি এই পর্যন্ত ক্যাথেটার নিয়ে আসছেন, এখন সোজা না গিয়ে, ঠিক আছে, সোজা এই থ্রম্বাসের মধ্যে ধাক্কাধাক্কি না করে আপনি ইন্টিমার নিচ দিয়ে যাচ্ছেন, এখানে স্পেস পাবেন, ঠিক আছে। এই থ্রম্বাসটা নিচ দিয়ে যাচ্ছেন, নিচ দিয়ে গিয়ে ডিস্টালে গিয়ে তারপর ইয়া করে দিচ্ছেন। যদিও এটা রিস্কি, আর্টারি ইনজুরি রিস্ক তো এটাতে কমে না, বাড়ে, কিন্তু সুবিধা ভাইয়া, কোথাও এটা দিতে হবে এটা নরমাল হচ্ছে আপনার কোথাও নর্মালি যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসটা হয় ভাইয়া, হ্যাঁ ওইটা তো ইন্টিমাল লেয়ারের নিচে হয় না হ্যাঁ অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হ্যাঁ যে এটা হয়। হ্যাঁ তাহলে এখন অ্যাথেরোস্ক্লেরোসিস যদি থাকে, হ্যাঁ আমি লুমিন দিয়ে ঢুকলাম, দেন হচ্ছে ব্লকের প্রক্সিমালি গিয়ে আমি হচ্ছে ইন্টিমাল লেয়ারের ভিতর ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই দিক থেকে আমি যদি আমি বেলুন ডাইলেট করি, হ্যাঁ হ্যাঁ বেলুন ডাইলেট তাহলে তো ভাইয়া ইন্টিমা আর হচ্ছে আপনার মিডিয়া, ওই দুইটার মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেল, মানে লুমেনটাকে আমি ডাইভার্ট করে দিলাম। এই বিষয়টা কেমন? মোটামুটি ছবি দেখে তাই মনে হচ্ছে আচ্ছা ভাই। জি ভাই, আচ্ছা আমি তাহলে ভাই বুঝতে পারছি। তবে ওই যে ইয়া রিস্ক, আর্টারি ইনজুরি রিস্ক থাকে আর কি, কখন কোন দিকে করে হ্যাঁ সেটা। হ্যাঁ ভাইয়া, সেটা তো অবশ্যই। কোথায় ছিলাম আমরা? আমরা ইয়া পড়ছিলাম তাই না? সরি, বিলিয়ারি সিস্টেম এখানে চলে এসেছি আমরা। এক মিনিট, আমরা কন্টিনিউ করি সব ভাই আসতে আসতে। Sorry. কত যে কিছু করতেছে দুনিয়াতে, আমরা এখনো অ্যাপেন্ডিসেক্টমি আর কোলোসিস্টেক্টমিতে আটকা পড়ে আছি, এটাই দুঃখ লাগে, বুঝছেন? ইভেন আমাদের নিজেদের সাবজেক্টেও স্যাররা মানে সামনের দিকে আগাতেই দেয় না, বুঝছেন? সমস্যা হচ্ছে এটা। সার্জারি করে হচ্ছে ইয়াং মানুষরা, 40-50-এর পরে সার্জারি তো করা উচিত না। আমাদের দেশে তো উল্টা ভাইয়া, 40-50-এর পর ওইখানে যে তো ভালো মানে সার্জন আরো হয়। চুল পাকার আগে সার্জারি করলে এটা তো হবে না। সব জায়গায় হচ্ছে আপনার সার্জন মানে ইয়াং সার্জন 30-32 আপনি পাস করবেন, 30-32-35 এই সময় হচ্ছে আপনি কাজ করবেন। অবভিয়াসলি তখন আপনার ইনসেনটিভ থাকবে, এই যে দেখি একটা নতুন আজকে একটা সাব ইন্টিমাল করবো, আপনার ইয়া থাকবে। কিন্তু এই যে ধরেন আপনার যখন বয়স 55, যখন রাতের ঘুমটা আপনার জন্য খুব দরকার, তখন তো এই সাব ইন্টিমাল করার তো ধৈর্য সাহস কিছু থাকবে না, বুঝছেন না কথাটা? তো ওইটাই, ওই জন্যই তো আর ভাইয়া ট্রেমার হয়ে যাবে এই বুড়া মানুষগুলা, এরপরও ছাড়ে না। টেমর হয় না, টেমর হইলেও এক্সপেরিয়েন্সের অবভিয়াসলি দাম থাকে, কিন্তু নতুন জিনিস তখন আসতে চায় না আর কি, নতুন নতুন জিনিসপত্র ট্রাই করার টেন্ডেন্সি থাকে না। যেটা ধরেন আপনার উৎসাহ, আপনার কাছে তো সবই সহজ, এই কারণে তো ইয়াং সার্জনদের হাতে রুগী মরে তো বেশি। আমরা তো বুঝি না কোনটা পারবো কোনটা পারবো না, ইচ্ছা মতো হাতটা দিয়ে রুগী মেরে ফেলি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এত কনজারভেটিভ হলেও সমস্যা, একটা কম্বিনেশন থাকে। এনিওয়েজ, তো আমরা এখান থেকে কন্টিনিউ করে আস্তে আস্তে করে ইশফাক ভাই আস্তে আস্তে মোটামুটি যেটা বুঝলাম, থ্যাঙ্কস টু ইশফাক ভাই, যে মোটামুটি এরকম 2-3 জায়গা দিয়ে 2-3টা স্টেজে আমি ইসোফেগাস কে হচ্ছে ইয়া করতে পারবো, কি বলে, সার্জারি করব, ঠিক আছে। কোন জায়গায় আছে সেটার উপর ডিপেন্ড করে আমি ওয়েদার আইভর লুইস করব, নিচের দিকে থাকলে নিচে বা মিডল পোর্শনে থাকলে, উপর দিকে গেলে আমি 3 স্টেজ প্রসিডিউর করব। 3 স্টেজ, ওয়েদার দ্যাট ইজ ম্যাককিনন অথবা সেটা হচ্ছে ট্রান্স হায়াটাল, সেটা নামের উপর বেস করে, কিন্তু যত উপরে গেলে উপরে লেভেলে সার্জারি করতে হবে, ঠিক আছে। এখন এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কোনটা ভালো, সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো কনভিন্সিং এভিডেন্স নাই যে দিস ইজ গুড, সো যে সার্জন যেটা প্রেফার করে সেটাই করবে, ঠিক আছে। এর মধ্যে মূলত গাইড করবে
কোন প্রসিডিউর, সেটা হচ্ছে লোকেশন অফ দ্য টিউমার এবং স্টেজ অফ দ্য প্রাইমারি টিউমার। এটাই হচ্ছে আপনার সার্জিক্যাল, মানে মূল কথা টিউমার যেখানে আপনি সেই জায়গায় সার্জারিটা করবেন মোরলেস, ঠিক আছে। তারপরে হচ্ছে আর যেটা বলছে এগুলি নন স্পেসিফিক কথাবার্তা, এটা বুঝে নিই যে সার্জারির পর পেশেন্টের লং টার্ম সার্ভাইভাবিলিটি কিসের উপর বেস করবে, কোন অ্যাপ্রোচে সার্জারি করছেন সেটা না, বরং টিউমারের আপনি টিউমার ফ্রি করতে পারছেন কিনা, এটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর। যে আপনি যদি কমপ্লিট টিউমার মার্জিন রিসেক্ট করতে না পারেন, কিছু টিউমার সেল থেকে যায়, ঠিক আছে, লংগিটিউডনালি হোক অথবা সার্কামফারেন্সিয়ালি, দিস ইজ ইম্পর্টেন্ট। সে ইসোফেগাস আছে, ইসোফেগাসকে আপনাকে প্রক্সিমাল টু ডিস্টালিও ফ্রি করতে হবে এবং সার্কামফারেন্সিয়ালিও ফ্রি করতে হবে। দ্যাট ইজ আশেপাশে প্যারাইসোফেজিয়াল টিস্যুর মধ্যেও যদি আপনার টিউমার সেল থেকে যায়, তাহলেও সেটা আমার করতে হবে না। সেই কারণে স্টেজিংটা প্রিঅপারেটিভলি করে নেওয়াটা খুব দরকার, ঠিক আছে। আর আর যেটা ওরা বললো সেটা হচ্ছে র্যাডিক্যাল লিম্ফ্যাডেনেক্টমি মানে করার সিগনিফিকেন্স লং টার্ম সার্ভাইভালে কতটুকু আছে সেটা কন্ট্রোভার্সিয়াল, হোয়াটএভার, ওদিকে আমরা যাচ্ছি না। এটা তো ইশফাক ভাই বললেনই, সেটা হচ্ছে যে আমরা এই যে সার্জারি করবো ইসোফেগাসে একটা বড় পোর্শন ফেলে দিব, ঠিক আছে। সেটার জন্য আমার লং টার্ম সার্ভাইভালের ক্ষেত্রে আমি কন্ডুইট হিসেবে ইউজ করব স্টমাকটাকে প্রক্সিমালি মাইগ্রেট করে আমি ইসোফেগাস, নতুন ইসোফেগাস বানিয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু যদি স্টমাক না থাকে তাহলে প্রয়োজনে আমি কোলন বা স্মল বাউলটাও নিতে পারি, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইসোফেগাস্টমে করে দিলে কি সমস্যা আমি জানি না, ইসোফেগ ভাইকে জিজ্ঞেস করতে হবে। ইসোফেগাসটা একটা পোর্শনের সাথে আরেকটা পোর্শন লাগিয়ে দিলে অ্যানাস্টোমোসিস করে দিলে কি সমস্যা, নাকি এটা মানে টিউমার মার্জিন ফ্রি হয় না, রিসেকশন মার্জিন পাওয়া যায় না বোধহয়। আচ্ছা ইসোফেগ ভাই আসলে জিজ্ঞেস করবো। সো দিস ভাইয়া এটা তো একটা মানে লংজিটিউডিনাল স্ট্রাকচার, তো একটা পোর্শন কেটে ফেলে দিলে ওইটাকে টেনে যদি অ্যানাস্টোমোসিস করে দিই তাহলে তো মানে ওটা টিকবে না মেবি অ্যানাস্টোমোসিসটা। আমি স্টমাককে টেনে উপরের দিকে আনছি না, আমি জানি না ভাই আমরা এমবিবিএস লেভেলে আমাদেরকে কিন্তু স্যার পড়াইছিল যে হচ্ছে অনেক সময় কোলন কেটে এনে আপনার এটা কিছু বানাই দেন হ্যাঁ এই যে নিচে থেকে। কোলন বা স্মল বাউল কেটে এনে করতে পারি আমি। জি জি, আমি ওইটা শুনছিলাম, আমার স্টোমাক যে কাটে মানে ওইটা জানতাম না আর কি, আজকে না না, শুনলাম ফার্স্ট। কিন্তু স্টমাকটাই মোর কমনলি, স্টমাকটা মোবিলাইজ করে আমি নতুন ইসোফেগাস রিকনস্ট্রাক্ট করে দিব। যদি এটা বুঝতে পারছেন যে বেশ ডিসকমফোর্টেবল হবে, একটা স্টমাক না থাকাটা অবভিয়াসলি ইটস মানে বিগ প্রবলেম ফর দ্য পেশেন্ট। তো যাই হোক ওই ধরনের কিছু ম্যানেজ করে আর কি। এখন টিউমার হয়েছে, কিছু করার নেই, ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার, লাইফ থ্রেটানিং কন্ডিশন। এরপরে ওরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে কথা বলছে। অবভিয়াসলি কেমোথেরাপি রেডিওথেরাপির ক্ষেত্রে যদি শুধু কেমোথেরাপি এবং রেডিওথেরাপি করা হয় আউটকাম ইজ নট ভেরি গুড, ঠিক আছে। এবং এই কারণে হচ্ছে অনেক রকম স্টাডি আছে এবং ট্রায়াল গুলোর যে সামারি সেটা ওরা বলতেছে সেটা হচ্ছে যদি আপনি পেশেন্টকে আগে নিও অ্যাডজুভেন্ট সার্জারির আগে কেমোথেরাপি দিয়ে নেন, নিও অ্যাডজুভেন্ট সার্জারির আগে যদি রেডিওথেরাপি দিয়ে নেন, এইটাতে তেমন ইন্ডিভিজুয়াল তেমন কোনো বেনিফিট নেই, ঠিক আছে, শুধু এটা করে নিলে, ঠিক আছে, কম্পেয়ার্ড উইথ সার্জারি অ্যালোন। আচ্ছা ফেইল টু মানে এটা থেকে নিও অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি থেকে সার্জারিটা বেটার। এক, দুই হচ্ছে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি যদি দেন, দ্যাট ইজ সার্জারি করেছেন এখন ওই জায়গায় আপনি রেডিওথেরাপি দিলেন, তাহলে লোকাল ডিজিজ কন্ট্রোল করতে এটা হেল্প করে। তো সার্জারির পরে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপিটা ইজ অ্যাডভাইসড। আচ্ছা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপির ক্ষেত্রে বলা আছে যেটা, সেটা হচ্ছে ডিড নট আল্টার দ্য রেট অফ রিসেকশন, রেট অফ কমপ্লিশন রিসেকশন বাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ এই যে সার্ভাইভাল মানে ওভারঅল সার্ভাইভাল অ্যাডভান্টেজটা বেশি। তো নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি ইজ রেকমেন্ডেড নাম্বার 1। আর অ্যাডজুভেন্ট কেমোথেরাপিও অবভিয়াসলি রেকমেন্ডেড, সার্ভাইভাল রেট বাড়ায়, ঠিক আছে। তো ওভারঅল মোদ্দা কথা হচ্ছে আপনার যদি সার্জারি করা যায়, ঠিক আছে, সার্জারি যদি করা যায় আপনি অবশ্যই পেশেন্টকে নিওঅ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি দিবেন এবং পোস্ট অপারেটিভলি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিবেন, এই ধরনের কিছু ব্যাপার। এক ইশাক ভাই জয়েন করতেছেন। আর যাদের ক্ষেত্রে স্পেশালি সার্জারি করা যায় না তাদের ক্ষেত্রে তো আমাদেরকে কেমোথেরাপি অ্যাজ এ ডেফিনিটিভ থেরাপি দিতে হবে, ঠিক আছে। কেমোথেরাপি যদি আমি দেই, সার্জারি করা যাচ্ছে না কোনো পেশেন্ট নট লায়াবল, তাদের ক্ষেত্রে আমরা রিডাকশন ইন মর্টালিটি অ্যাট 1 to 2 ইয়ার্স, মানে কিছু রিডাকশন ইন মর্টালিটি এবং কিছু রিডাকশন ইন লোকাল রিকারেন্স রেট করব। সো আমরা অত প্যাথ না করি, সার্জারি যদি করতে হয় ওভারঅল আমি প্রথমে প্রি অপারেটিভলি নিওঅ্যাডজুভেন্ট রেডিও এবং কেমো রেডিওথেরাপি দিব, তারপর সার্জারি করব,
তারপর হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, দিস ইজ দ্য নর্মাল প্রোটোকল। আর যদি আমার সার্জারি করা না যায় তাহলে আমি হচ্ছে পেশেন্টকে কেমো রেডিওথেরাপি বা প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়ে দিব। এটাতে মর্টালিটি রেট কিছু কমবে, কিছু কমবে। ইশফাক ভাই, তাই তো? জি ভাইয়া। ওকে ওকে, আপনাকে ডিভাইস দিব? আপনার কি কারেন্ট চলে গিয়েছিল বোধহয়? হ্যাঁ ভাইয়া, কারেন্ট নেট চলে গেছিল তো হ্যাঁ হ্যাঁ, এই আর কি। এখন কি এসেছে না আমরা কন্টিনিউ করব? হ্যাঁ না ভাইয়া আসছে, হ্যাঁ বলেন, অসুবিধা নেই। না তাহলে আমি দেখাচ্ছি, আপনি কথা বলেন। ভাই আমি এটা এই যে ল্যাপটপে ঢুকতেছি, আপনি বলতে থাকেন। আচ্ছা আমি ঠিক আছে, ল্যাপটপে তাহলে দিয়ে। আমি দেখেন ভুলভাল কিছু বললে বললেন আর কি, ঠিক না না আছে? ভাইয়া বলেন। তো এই আর এমনি ওই যে অপারেশনের ব্যাপারটা সবাই বুঝছে তো, তাই না? যে আপনার মোরালেস লোয়ার পার্টে যদি হয়, মূল কথা হচ্ছে অপারেশন হচ্ছে 3টা জায়গা দিয়ে, হ্যাঁ। টুইস্টেড না যদি লোয়ার দ্যাট ইজ দ্য কোশ্চেন। শুধু লোয়ার ওয়ান পার্ট স্টেজ, না না ওয়ান স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ, হ্যাঁ। যদি লোয়ার পার্ট অফ দ্য 1/3 হয় তাহলে আমি 1 স্টেজ প্রসিডিউর, অ্যাবডোমিন ইনসিশন দিব, লোয়ার পার্টে ওই জায়গাটা ইসোফেজেক্টমি, লোয়ার ইসোফেজেক্টমি করব, ইসোফেগের সাথে স্টোমাক জোড়া লাগাবো, 1 স্টেজ শেষ। হ্যাঁ 2 নাম্বার হচ্ছে 2 স্টেজ প্রসিডিউর। 2 স্টেজ প্রসিডিউর কোনটা? মিডল পার্ট অফ দা যদি ইসোফেগাসে হয়, প্রথমে আমি ইনসিশন দিব অ্যাবডোমেনে, হ্যাঁ। অ্যাবডোমেন ইনসিশন দিয়ে কি করব, যে আগে স্টোমাকটাকে ছড়াবো, ডানে বামে সামনে পিছু থেকে ছড়াবো, কারণ কি আমাকে স্টোমাকটা টেনে উপরে তুলতে হবে। এরপরে করলাম কি, সেকেন্ড স্টেজটা কি, আমি থোরাকোটমি করব রাইট সাইডে, থোরাকোটমি করে আমি ওই গ্রোথটা কাটবো, হ্যাঁ গ্রোথ। হ্যাঁ। তাহলে দেখেন 2 স্টেজ হয়ে গেল, মানে একটা অ্যাবডোমেন ইনসিশন দিলাম, একটা হচ্ছে থোরাস, তাহলে 2 স্টেজ। তাহলে যদি 3 স্টেজ কোথায় করব, যখন একদম আপার পার্ট অফ দ্য ইসোফেগাস হবে, তাহলে কি প্রথম পার্টে আমি অ্যাবডোমেন ইনসিশন দিব, স্টোমাকটাকে ছোটাবো, জি হ্যাঁ। সেকেন্ড পার্টে আমি ওই থোরাক্সে ঢুকবো, এবং থার্ড পার্টে কি হবে, নেকে ইনসিশন দিয়ে আমি ওই স্টোমাকটা উপরে তুলে ওখানে এগো। তাহলে 3টা ইনসিশন দিলাম, এই জন্য তার মানে নিচ থেকে যদি উপরে উঠেন, লোয়ার পার্টে গ্রোথ 1 স্টেজ প্রসিডিউর, মিডল পার্টে গ্রোথ 2 স্টেজ প্রসিডিউর বা এভোলিস প্রসিডিউর, এবং আপার পার্টে গ্রোথ, তাহলে হচ্ছে আপনি ইয়া করবেন। এই তো মোটামুটি ঠিক আছে। জি ভাই। তারপর যদি আউটলুকে যাই, আউটলুক অফ ইসোফেজিয়াল কার্সিনোমার ক্ষেত্রে কি বলছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইসোফেজিয়াল কার্সিনোমা নিয়ে যারা আসে অ্যাডভান্স স্টেজে আসে, ঠিক আছে, সার্জারি করার মতো অবস্থা থাকে না, মানে মাত্র 1/3 30% হচ্ছে সার্জারি করা যায়, রিসেকশন করা যায়। বাকিদের ক্ষেত্রে এরা অ্যাডভান্স স্টেজে আসে, তখন আপনাকে ওই যে প্যালিয়েটিভ প্রসিডিউর গুলোতে চলে যেতে হবে, ঠিক আছে। তো এই ডিসপাইট সিলেকশন অফ ওভারঅল ফাইবার এবং এই কারণেই হচ্ছে যেহেতু সার্জিক্যাল মানে সার্জারির আউটকাম ইজ গুড, কিন্তু সার্জারি যেহেতু করা যায় না, ওভারঅল ফাইবার সার্ভাইভাল রেটটা একটু তুলনামূলক কম, ভালো না, ঠিক আছে। ইন অ্যাট লিস্ট 30 ইয়ার্স হোয়াট হ্যাজ ইমপ্রুভ ইন ম্যানেজমেন্ট, মানে আমরা ট্রিটমেন্ট মডালিটিজ এর খুব বেশি চেঞ্জ হয় নাই, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ এখনো করতে পারি না, কিন্তু ট্রিটমেন্ট স্টেজিং এবং অ্যাসেসমেন্ট আমরা ভালো করতে পারি। তো এই মোদ্দা কথা হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার যখন আপনার কাছে আসে 70% ক্ষেত্রেই 70% ক্ষেত্রেই মানে প্রায় 1/3 to 1/4 সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স স্টেজ নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, আর্লি স্টেজ গুলো সাধারণত আসে না, এবং এই কারণেই আসলে স্ক্রিনিংটা আসলে খুব দরকার। স্ক্রিনিং ছাড়া আপনি আর্লি স্টেজ অফ ডিজিজ গুলো ডায়াগনোসিস করতে পারবেন না। যেটা আমরা দেখছিলাম 85% সার্ভাইভাবিলিটি রেট, যেটা হচ্ছে ব্যারেটস এসোফেগাসের ক্ষেত্রে যদি আপনি ওই যে ডিসপ্লাস্টিক হাই গ্রেড ডিসপ্লাসিয়াতে সার্জারি করে ফেলেন, ঠিক আছে, কিন্তু এইখানে এই যে অ্যাডভান্স স্টেজ আসলে আর তেমন কিছু করার থাকে না। আর যদি সার্জারি করেন, ঠিক আছে, এসোফেজিয়াল সার্জারির ক্ষেত্রে পোস্ট অপারেটিভলি আপনাকে কি কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পেইনটা কন্ট্রোল করতে হবে, রেসপিরেটরি ফেলিউর, যেহেতু আপনি থোরাসিক যে কোনো প্রসিডিউর করলেই তো রেসপিরেটরি কম্প্রোমাইজ হওয়ার একটা সুযোগ থাকে, সেই কারণে হচ্ছে আপনি রেসপিরেটরি ফেলিউর প্রিভেনশন করবেন বাই পোস্ট অপারেটিভ আইসিইউ, পোস্ট অপারেটিভ ফিজিও, ফুড পেইন কন্ট্রোল এগুলি দিয়ে, আর অবভিয়াসলি পোস্ট অপারেটিভ নিউট্রিশন নন স্পেসিফিক কথাবার্তা, এগুলি মনে রাখার দরকার নেই। যেটা মনে রাখতে চাই মনোযোগ দিয়ে সেটা হচ্ছে যে আমার প্যালিয়েটিভ অপশনস কি কি আছে। এক তো হচ্ছে ইসোফেজিয়াসের সার্জারি করছি, সার্জারি করে পেশেন্ট সুস্থ হয়ে বাসা চলে যাচ্ছে, কিন্তু যেটা আমরা 70% ক্ষেত্রে করতে পারবো না, ঠিক আছে। 70% ক্ষেত্রে আমার কাছে পেশেন্ট আসবে অ্যাডভান্স স্টেজ নিয়ে, তখন আমাকে বিভিন্ন প্যালিয়েটিভ প্রসিডিউর করে দিতে হবে। প্যালিয়েটিভ প্রসিডিউর কি কি আছে? একটা হচ্ছে প্যালিয়েটিভ প্রসিডিউর হচ্ছে যেটা আমরা জানি যে প্যালিয়েটিভ রেডিও বা প্যালিয়েটিভ কেমো, এক হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি। প্যালিয়েটিভ সার্জারির মধ্যে যেটা ইশফাক বলছিলেন যে একটা স্টেন্ট দিয়ে দিলাম, সেটা খাবার খাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম, সেটা সিগনিফিকেন্টলি উইল ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে।
যেটা হচ্ছে একটা মেটাল স্টেন্ট বা এন্ডোস্কোপ আমি একটা পাস করালাম, ফাইবার অপটিক এন্ডোস্কোপ পাস করালাম, করিয়ে সেখানে একটা মেটালিক স্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি পেশেন্টের ইয়া করব। তবে যদিও এই মেটালিক স্টেন্ট গুলোতেও স্পেশাল ডায়েট দিতে হবে, ওই নরমাল খাবার খেতে পারবে না, কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে পারবে আর কি। একটা ব্লকেজ হয়ে যাওয়ার রিস্ক থাকে আর কি, অথবা ওই যে মাইগ্রেশন টাইগ্রেশন হতে পারে, হোয়াটএভার। মানে স্টেন্ট দিলে স্টেন্টেরও ইটসেলফ কিছু ইনহারেন্ট কমপ্লিকেশন আছে, কিন্তু একদম কমপ্লিট অ্যাবসেন্স অফ ইয়া হবে না। আরেকটা হচ্ছে আর্গন প্লাজমা কোয়াগুলেশন একটা অপশন, সেটা হচ্ছে যে এটা কি করে আর্গন প্লাজমা কোয়াগুলেশন ইশফাক ভাই? হ্যাঁ, এটা আমি জানি না, মোটামুটি মনে হয় বলতে পারছি না। টিউমার সেল জ্বালায় দেয়, এরকম কিছু নাকি? টিউমার সেল হইতে পারে, নতুন হইতে পারে। লুমেন করে দেয়, এটা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এটাই হবে। রিলিভিং আর্গন তো বেসিক্যালি আসলে ওই যে আর্গন বিম লেজার দিয়ে হয়তো হ্যাঁ, বা হ্যাঁ, ওখানে একটা স্পেস হয়তো বা তৈরি করে, কিছু একটা জায়গা তৈরি করে। আর্টিফিশিয়াল একটা লুমেন তৈরি করে দিল। হ্যাঁ, এই জন্যই হয়তো ব্লিডিং এর চান্স আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর সাথে হচ্ছে অবভিয়াসলি আপনি তো কেমো এবং রেডিওথেরাপি দিতে পারেন, অথবা লোকাল জায়গাটার মধ্যে এই যে লেজার ট্রিটমেন্ট করতে পারেন, ঠিক আছে? যে টিউমার সেলগুলোকে, ইনট্রিনসিক টিউমার যেগুলো হচ্ছে সোয়েলিং হয়ে আপনার লুমেনটা বন্ধ করে দিয়ে রাখছে, ঠিক আছে? পেশেন্টকে ইয়া করতে পারবে না, কিন্তু টিউমারের লোকাল কিছু ট্রিটমেন্ট দিয়ে দিলে আপনি ওই জায়গায় লুমেনটা ইয়া করে। কিন্তু সমস্যা হচ্ছে এটা বারবার তো টিউমার এই লুমেনটাকে ব্লক করে দিবে, প্রসিডিউরটা বারবার রিপিট করতে হয় আর কি, এবং ডেঞ্জার অফ পারফরেশন। তো দিস ইজ দ্য বেসিক আপনার ইয়া। আর সার্জারি, প্যালিয়েটিভ সার্জারি এখন আর রেকমেন্ডেড না ইনকিউরেবল ডিজিজের ক্ষেত্রে। কেমো রেডিও এগুলি রেকমেন্ডেড, ঠিক আছে? এই তো স্টমাক এন্ড ডিওডেনামে ঢুকছি। স্টমাক ডিওডেনামে ঢোকার আগে কেউ একজন একটু, পাভেল ভাই, পোশাপা বা প্রজ্ঞা আপা, যে কোনো একজন, কেউ একজন একটু সামারি করেন। ইসফাক ভাই তো ইসফাকাস অনেকটুকু পড়ালেন, ইসফাকাস নিয়ে আমরা আলোচনা করব না। কেউ একজন একটু আলোচনা করে ফেলেন, কালকে থেকে ইসফাকাস 6:30 বাজে। আমরা আজকে স্টমাকটা শুরু করব। একটু সামারি করে ফেলেন, অন্য কেউ কি 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 হেডলাইন যদি একটু বলে ফেলেন কাইন্ডলি, কি কি পড়লেন ইসোফেগাস থেকে? ভাইয়া ফার্স্ট ইসোফেগাস এর যে স্ট্রাকচার রিলেটেড কিছু পড়লাম, 25 সেন্টিমিটার লং। এরপর কোথায় কতটুকু হচ্ছে ভলান্টারি, কোন জায়গাটা ইনভলান্টারি, কোন জায়গাটা মিক্সড, আপার মিডল লোয়ার। এরপর হচ্ছে কোন জায়গায় হচ্ছে নার্ভ সাপ্লাই কি, ব্লাড সাপ্লাই কি, ভেনাস ড্রেনেজ কি, এগুলো পড়লাম। দেন হচ্ছে আমরা ইসোফেগাসের মর্টালিটি ডিসঅর্ডার গুলো পড়ছিলাম, ওই যে একালেশিয়া, কার্ডিয়া, এরপর হচ্ছে ছিল আপনার কি জানি, কি বেটেল কি জানি ভাইয়া ছিল, নাট সিনড্রোম, নাটক্রাকার এসোফেগাস। নাটক্রাকার ইসোফেগাস, জি আপা, নাটক্রাকার। নাটক্রাকার। এরপর আর কি পড়লাম, এরপর হচ্ছে ভাইয়া জার্ড পড়লাম, জিআরডি জার্ডের সাথে, হ্যাঁ জিআরডি টা পড়ছি। যে এরপর আজকে পড়া শুরু করলাম ভাইয়া থেকে ব্যারেট ইসোফেগাস থেকে। ব্যারেট ইসোফেগাস এর থেকে পড়ে এরপর ইসোফেজিয়াল কার্সিনোমা, অনেকটা শুধু আমি হেডলাইন গুলো বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইসোফেজিয়াল কার্সিনোমার মধ্যে ভাইয়া পড়লাম, এপিডেমিওলজি পড়ছি। এরপর হচ্ছে আমাদের সাইন সিমটম, এরপর হচ্ছে ডায়াগনোসিস কিভাবে করব, আর হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল, আর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা আপু, জাস্ট এমনি সবাইকে রিকল করার জন্য, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আমরা এই যে এপিডেমিওলজি পড়লাম, কাদের বেশি হয় ইসোফেগাস, সি এসোফেগাস? এশিয়ানদের। এশিয়ানদের। না না, মেল ফিমেলদের মধ্যে। হ্যাঁ, এশিয়ানদের, ঠিক আছে। মেল ফিমেলদের মধ্যে কাদের বেশি আপু? নিশ্চিন্ত মনে মেল। ফিমেল মেল, ঠিক আছে। কার্সিনোমা মেল একদম। প্রিডমিনেন্স। হ্যাঁ, হ্যাঁ। ওকে,